বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত আমাদের বাদুল্লাহ একাডেমি কর্তৃক পরিচালিত ভার্চুয়াল আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার। আমরা চেক ডিজনার সংক্রান্ত মোকদ্দমার ওয়ার্কশপ করছি। এর ধারাবাহিকতা আজকে আমরা দেখব যে চেক সংক্রান্তে আমরা কোর্ট কাছারিতে যে মামলাগুলো দেখতে পাই সাধারণত চেক ডিজনারের, তো অনেক সময় আমরা 406, 420 এ ধরনের কিছু মামলার আমরা অস্তিত্ব দেখতে পাই যে চেক দিয়ে এরকম মামলা করা হয়েছে। তো এখন আমরা সেটাই প্রথমে দেখার চেষ্টা করব যে আমাদের চেক সংক্রান্তে চেক নিয়ে এই 406 বা 420-এর মামলা হওয়ার সুযোগ আছে কিনা। তো এই আলোচনার প্রথমে আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো যে এই আমি 406 এবং 420 আপনারা সকলেই অবগত আছেন এবং খুব ভালো করে জানেন, আমার থেকে অনেকেই ভালো জ্ঞান রাখেন এর ওপর, যে 406 এবং 420-এর অহরহ মামলা আমরা কোর্ট কাছারিতে দেখতে পাই। সেক্ষেত্রে চেকের মামলা হওয়ার সুযোগ আছে কিনা। তো আমি একটা ডকুমেন্ট আপনার সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এটা একটা চেক সংক্রান্ত বিষয়ে। এটা চেকের মামলায়, কিন্তু এটা করা হয়েছে 420 এবং 406 ফর্মে। এই ধরনের এটার একটা আমরা আগে জাস্ট আলোচনা করি, মানে এটা কতখানি সঠিক হয়েছে। আমি এটা ডকুমেন্টস আপনাদের শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু করেন, দেখেন যে আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা। স্যার আসেনি স্যার। হ্যাঁ, আমি দাঁড়ান দিচ্ছি, একটু হয়তো সময় লাগতে পারে। এখন দেখেন তো দেখা যাচ্ছে কিনা। এখন দেখেন তো। জি স্যার, আসছে। আসছে। এখানে একটা মামলা দেখতেছি আমরা, সিআর মামলা দায়ের হয়েছে। এই মামলাটার দেখা যাচ্ছে যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এখানে এটার 200 দ্বারা এক্সামিন করার পর এইটার তিনি সমন ইস্যু করছেন। হ্যাঁ, সমন ইস্যু করছেন। তো এখন এই যে নালিশি দরখাস্তটা, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটা দায়ের হয়েছে। আব্দুর রাজ্জাক বলে একজন নালিশ করেছেন, মোহাম্মদ মুসাম্মদ মালেকা এবং মোহাম্মদ লাল মিয়া, এই দুজন ব্যক্তির বিরুদ্ধে এই মামলাটা দায়ের হয়েছে এবং কিছু সাক্ষীর নাম এখানে আছে। ঘটনার তারিখ দেওয়া হয়েছে 15/2/2020। এক মিনিট। হ্যাঁ হ্যাঁ, একদম বলছিলাম। জি, ও কবে? ও আচ্ছা, ঠিক আছে, এগুলো আমি এখন ক্লাসে আছি, তো পরে আপনার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, জি। তো এইখানে দেখেন দণ্ডবিধি আইনের 406, 420, হ্যাঁ, সেটা হলে দেখেন আসামিদ্বয় স্বামী স্ত্রী এবং প্রতারক অপরাধজনক বিশেষ ভঙ্গকারী ব্যক্তি বটে। আসামিদ্বয় এবং আমি পাশাপাশি গ্রামে বসবাস করার সুবাদে তাহাদের সাংসারিক প্রয়োজনে নিম্ন তফসিল বর্ণিত ভূমি বাবদ আমার নিকট বন্ধক রাখার প্রস্তাব দেয়। এক পর্যায়ে উল্লিখিত ঘটনার দিন, তারিখ ও সময়ে আসামিদ্বয় আমার বসত বাড়িতে আসিয়া আমার বসত ঘরে বসিয়া সাক্ষীগণের উপস্থিতিতে নিম্ন তফসিল বর্ণিত ভূমি আমার নিকট বন্ধক রাখিয়া 1,20,000 টাকা নগদ গ্রহণ করেন এবং স্থানীয় প্রথা অনুযায়ী একটি বন্ধকনামার দলিল সম্পাদন করে দেন। আসামিদ্বয়কে টাকা দেওয়ার সময় আমি নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে যাইয়া চাষাবাদ করার প্রস্তুতি নিলে জমি জানিতে পারি আসামিদ্বয় নিম্ন তফসিল বর্ণিত ভূমি আমার নিকট বন্ধক রাখার পূর্বে অন্যের নিকট বন্ধক রাখিয়া গ্রহণ করেছেন। আমি উক্ত বিষয় জানি আসামিদেরকে বললে তাহারা জানায় পরবর্তী 3 মাসের মধ্যে আমার নিকট থেকে 1,20,000 টাকা ফেরত দিবে, নচেত
আমাকে 20 মণ ধান প্রদান করবে। আসামিদ্বয়ের দেওয়া অঙ্গীকার মোতাবেক দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর আসামিদ্বয় আমার নিকট থেকে নেয়া 1,20,000 টাকা ফেরত না দিলে কালক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে ঘটিকার সময় কতিপয় সাক্ষীগণ দিয়া ইত্যাদি ইত্যাদি গ্রহণ করে এবং তা অস্বীকার করে প্রতারণা অপরাধজনক বিশ্বাসভঙ্গের অপরাধ আসামিদ্বয় দত্ত নালিশ দায়ের করুন। প্রতারণা অপরাধজনক বিশ্বাসভঙ্গ একসঙ্গে দুইটা অভিযোগ তিনি এখানে করেছেন। এখন এটার আমি আরেকটা ডকুমেন্টস আপনাদের শেয়ার করে দিচ্ছি। এখানে দেখি আমরা কি লিখেছি। আমি আরেকটা ডকুমেন্টস শেয়ার করে দিয়েছি, আপনারা দেখেন এটা দেখা যাচ্ছে কিনা। এটাও 404-420 মোকদ্দমা। এখানে একই ধারায় অভিযোগ করা হয়েছে এবং এখানে 200 ধারার এক্সামিনেশনটা আছে। এখানে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে। এখানে দেখেন একটা চেক প্রদানের তারিখ দেওয়া আছে। প্রথম ঘটনা 20/5/19, দ্বিতীয় ঘটনা চেক প্রদানের তারিখ 21/7/2019, 2 মাস পর মোটামুটি একটা চেক দেওয়া হয়েছে। চেক ডিজনের তারিখ 19/11/2019, আইনগত বিজ্ঞপ্তি প্রদানের তারিখ এত। তাহলে এখানে দেখেন যে আর কি করা হয়েছে, তিনি নিজে ধারা দিয়েছেন 406 এবং 420। ওকে, তারপরে বলছে বিবাদী একজন শর্ট প্রতারক, অর্থলোভী ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপরে বিবাদী ব্যবসায়িক কাজে নগদ টাকার প্রয়োজন, বিশেষ প্রয়োজন হওয়ায় আমার সহিত সুসম্পর্ক থাকায় বিগত 20/5/2019 তারিখে কতিপয় সাক্ষীগণের মোকাবিলায় আমার বসত ঘরে বসিয়া 2,12,000 টাকা 15 দিনের মধ্যে পরিশোধ করিবে মর্মে অঙ্গীকার করিয়া হাওলাত হিসাবে দেওয়ার জন্য অনুরোধ করে। আমি সরল বিশ্বাসে 2,12,000 টাকা, এখানে ভালো করে শব্দটা খেয়াল করেন, বলছে যে মধ্যে হাওলাত হিসাবে, হাওলাত, হ্যাঁ, যেটাকে আমরা গ্রাম পর্য বলি বাংলা ভাষায়, হাওলাত হিসাবে দেওয়ার জন্য অনুরোধ করে। হাওলাত আমি সরল বিশ্বাসে 2,12,000 টাকা আসামিগণের মোকাবেলায় হাওলাত বিবাদীকে প্রদান করি। কিন্তু বিবাদী উক্ত সময় অতিবাহিত হওয়ার পরেও আমার হাওলাদের টাকা পরিশোধ না করিয়া বিভিন্ন ধরনের তালবাহানা করিতে থাকে। এমন অবস্থায় সাক্ষীগণের মোকাবিলায় এতদিন তারিখে বিবাদী ব্যবসায়িক লেনদেন দোকানে বেলা অনুমান 12 ঘটিকার সময় 2,12,000 টাকা পরিশোধের কথা বলিলে বিবাদী 2,12,000 টাকা উল্লেখে বিবাদীর নামীয় উত্তরা ব্যাংক লিমিটেড ইত্যাদি শাখার হিসাব নম্বর একটি চেক প্রদান করেন। বিবাদী 19/11 তারিখে বিবাদীর উক্ত ব্যাংক হিসাবে প্রয়োজনীয় অর্থ জমা করবে। আমি উক্ত তারিখে মোতাবেক উত্তরা ব্যাংক লিমিটেড জামালপুর শাখার নগদানের জন্য জমা দিলে কর্তৃপক্ষ এত টাকা না থাকায় ডিজনার স্লিপ ইস্যু করে। এমন অবস্থায় চেকটি ডিজনারের বিষয়ে বিবাদীকে অবগত করা হলে বিবাদী বলে যে আপনি যেভাবে পারেন উক্ত টাকা আদায় করিয়া নেন, আমি টাকা দিতে পারিব না, এই বলে সম্পূর্ণরূপে উক্ত টাকা বিষয় অস্বীকার করে। অথবা আমি বিবাদীকে বিগত 26/2/2020 তারিখে একটি আইনগত বিজ্ঞপ্তি প্রদান করি। আমার দেওয়া উক্ত আইনগত বিজ্ঞপ্তি সম্পর্কে বিবাদী অবগত হইয়া কিছুদিনের মধ্যেই আমার টাকা পরিশোধ করিয়া দিবে মর্মে আমার বাদীকে বাড়িতে এসিয়া সময় চায়। আমি বিবাদীর প্রতিশ্রুতি অনুযায়ী বিবাদীকে 1 মাসের সময় প্রদান করিলে করোনা ভাইরাসের কারণে বিবাদী আরো কিছুদিন সময় চায়। আমি পরিস্থিতি অনুযায়ী বিবাদীকে 3-4 মাস সময় প্রদান করি। সর্বশেষ 28/8/2020, এই মানে গত মাসে আর কি তারিখ, রোজ শুক্রবার সকাল অনুমান 10 ঘটিকার সময় বিবাদীর বাড়িতে যাইয়া দেওয়া 2,12,000 টাকা ফেরত চাইলে বিবাদী কতিপয় সাক্ষীর মোকাবিলায় সাপ জানাইয়া দিয়েছে যে আমি কোনো টাকা গ্রহণ করিনি, ফেরত দেওয়ার প্রশ্নই ওঠে না মর্মে অস্বীকার করেছে। এমন অবস্থায় বিবাদী তাহার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা জমা নাই জানিয়া উক্তি চেকটি প্রদান করিয়া প্রতারণার মাধ্যমে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করিয়াছে এবং দেওয়ায় আমার সমুদয় অর্থ আশ্বস্ত করিয়াছে এবং কালক্ষেপণ করিয়া এনআই অ্যাক্টের মোকদ্দমা করার সময় নষ্ট করিয়াছে।
সাক্ষীগণ ঘটনার জানে ও প্রমাণ করিবে। হ্যাঁ, এতে বিবাদীর এত দণ্ডবিধি। এই যে একটি আমরা মুকদ্দমা দেখছি, হ্যাঁ, 404 420, উনি যেভাবে ঘটনা বর্ণনা দিলেন সেটা 138 এর বর্ণনা। আবার বলল যে সময় নাই, এই জন্য আমি এই মামলাটা করে দিলাম। তাহলে একজন আইনজীবী যার জ্ঞান চর্চা করা উচিত বা যার আইনগুলো ভালো করে জানা বোঝা উচিত, তারা যদি এই ধরনের মোকদ্দমা করে দেয়, এই যে ব্যক্তিটার কোনো প্রতিকার পাওয়ার কিন্তু সুযোগ রইল না। ইনি কিন্তু প্রতিকার পাবে না, কোনো অবস্থাতেই পাবে না। তো আফটার 5 ইয়ার্স বাট এই যখন দেখবে যে তার পুরোটাই লস গেল, তাহলে একজন আইনজীবীর প্রতি তার ধারণাটা কি জন্মিবে বা কোর্ট কাছারির উপর তার ধারণা কি জন্মিবে? খুবই একটা বিরূপ ধারণা। তাহলে এই যে বিরূপ ধারণার জন্য আমরা কিন্তু সকলেই দায়ী। প্রথমত হলো আইনজীবীর জ্ঞানের স্বল্পতার দায়ী। তারপরে আমার যে সিস্টেম আছে, আমি যে কগনিজেন্স নিলাম, এটা যে কগনিজেন্স হওয়ার কোনো সুযোগ নেই, সেটা আমি আমার জ্ঞানটা অ্যাপ্লাই করলাম না। তাহলে আমাদের এখানে কালেকটিভ ফেলিউর। এখন আপনাদের সঙ্গে সেকশনের আলোচনায় যাব। কিভাবে কালেকটিভ ফেলিউর সেটা আমরা দেখব। আপনারা অনেকেই ইতিমধ্যে বুঝতে পারছেন যে এখানে অপরাধটা কনস্টিটিউট হয়নি, যেটা আমি বারে বারেই বলি যে একজন ক্রিমিনাল ল প্র্যাকটিশনার আইনজীবীকে খুব ভালো করে এই কনস্টিটিউশন অফ অফেন্স বুঝতে হবে এবং অফেন্সটা কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে সে জিনিসটা দেখতে হবে। তাহলে এখন আমরা এই এই মোস্তাফিজ সাহেব একটা বন্ধ করে দিতে হবে, আপনার দুইটা ইয়া থাকার কারণে শব্দটা হচ্ছে। জি, এখন শোনা যাবে। তাহলে এখন আমরা সেকশনটার আলোচনায় যাচ্ছি। প্রথম আমরা আলোচনা করব যে এই যে 406 এর যে আলোচনাটা আমরা দেখতে পাচ্ছি কোর্ট কাছারিতে অহরহ ব্যবহৃত হচ্ছে, সেকশন 406 অফ দ্য পেনাল কোড। তাহলে এটার অপরাধ কি আপনারা সকলে জানেন, এটা আর বর্ণনা করার দরকার নেই। তাহলে এই অপরাধটা হলো ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। তাহলে এটা হলো ইটস এন পিনাল সেকশন, 406 ইজ আ পিনাল সেকশন। তাহলে এই পিনাল সেকশনের অপরাধটাকে সংজ্ঞায়িত করা হয়েছে আসলে আন্ডার সেকশন 405। তাহলে 405-এ এই অফেন্সটাকে সংজ্ঞায়িত করা হয়েছে। তাহলে 405-এ যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? তাহলে আমরা সেখানে দেখতে পাচ্ছি, আমার ইন্টারনেটে কেন জানি বিডি লসটা শো করতেছে না, হলে আপনাদের জন্য একবারে সুবিধা হতো। তাহলে ওখানে কি বলছে, লেখছে whoever being in any manner entrusted with property, whoever being in many manner entrusted with property, with property। তাহলে এই অংশটুকু যদি আমরা থাকি, বলা হচ্ছে whoever being in any manner entrusted with property, আর কি বলা হয়েছে, or with any dominion, or with any dominion, or with any dominion over property। তো আমরা এইটুকুই থাকলাম, পরে আলোচনা আসতেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সেকশন 405 under which the offense has been defined, that is the criminal breach of trust. The section says whoever being in any manner entrusted, এই শব্দটার উপর আমরা emphasis late করব, entrusted। আপনি যে কোনো ভাবেই যদি কোনো সম্পত্তি ন্যস্ত করেন, বিশ্বাস করে ইন্ট্রাস্ট করেন, কি ইন্ট্রাস্ট করলেন? উইথ প্রপার্টি, কাউকে সম্পত্তি দিলেন, ন্যস্ত করলেন, তার হাতে অর্পণ করলেন, ইন্ট্রাস্ট করলেন যে ভাই এই সম্পত্তিটা রাখো, এই সম্পত্তিটা আমি তোমার কাছে পরে নেব, ইন্ট্রাস্ট করলেন। আর উইথ এনি ডোমিনিয়ন ওভার প্রপার্টি, or
এনি ডোমিনিয়ন ওভার প্রপার্টি, অর্থাৎ কোনো সম্পত্তির নিয়ন্ত্রণ অর্পণ করলেন। যেমন ধরেন আপনার কারটা, আপনি আমেরিকায় যাচ্ছেন, কারটা যদি 6 মাস বসে থাকে, তা এসে দেখবেন যে এর ব্যাটারি নষ্ট হয়ে গেছে, অন্য যন্ত্রপাতিগুলো ট্রাবল দিচ্ছে, তখন আপনি এই কারটা তো তার হাতে তুলে দিতে পারবেন না, এর নিয়ন্ত্রণটা আপনি তুলে দিতে পারবেন। দ্যাট ইজ ইউ মে হ্যান্ড ওভার দ্য কি। আপনি কোনো একটা কাজে স্কলারশিপ নিয়ে হয়তো বিদেশে যাচ্ছেন, 5 বছর থাকবেন অস্ট্রেলিয়া, তো আপনার ফ্ল্যাটের তো এটা তার হাতে তুলে দিতে পারবেন না, তখন ফ্ল্যাটের চাবিটা আপনি তার কাছে অর্পণ করে গেলেন যে ভাই ফ্ল্যাটটা একটু দেখিস, অথবা এর ভাড়া টাড়াগুলো তুলে রাখি। এইটা হলো ডোমিনিয়ন। ডোমিনিয়ন, আপনি নিয়ন্ত্রণ তুলে দিচ্ছেন। তাহলে আমরা যে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট অফেন্স হওয়ার জন্য আমাকে প্রপার্টিটা ইনট্রাস্ট করতে হবে, অথবা প্রপার্টির নিয়ন্ত্রণটা তুলে দিতে হবে অন্যের হাতে। এখন প্রপার্টি বলতে কি বোঝায়? প্রপার্টির ঠিক সরাসরি কোনো লিগ্যাল আমরা ডেফিনিশন পাচ্ছি না, যদিও ইমুয়েবল প্রপার্টির ডেফিনিশন আমরা পাচ্ছি টিপি অ্যাক্টে। তো ইমুয়েবল প্রপার্টির ডেফিনিশন দিতে গিয়ে বলছে বিল্ডিং, ল্যান্ড আর আদার থিং হুইচ পার্মানেন্টলি ফ্যাশন উইদিন আর্থ। এই জিনিসগুলোকে বলা হচ্ছে, যেগুলো আসলে মুভ করা যায় না, ইমুয়েবল প্রপার্টি। কিন্তু সাধারণ প্রপার্টি যদি আমরা ডিকশনারি মিনিং দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাবো যে প্রপার্টি মিনস হলো থিংস, থিংস কোনো জিনিস, হুইচ ক্যান বি ইউজড, যেটা ব্যবহার করা যায়, অথবা হুইচ ক্যান বি ডিসপোজ অফ, যেটা বিলি বর্ণন করা যায়। অর্থাৎ দ্যাট মিনস আমরা বলতে পারি প্রপার্টি হলো একটা গুডস, যেটাকে আমরা বলি যে যেটা মানে একটা জিনিস হস্তান্তর এক হাত থেকে অন্য হস্তান্তর করা যায়, যেটা সংরক্ষণ করা যায়, গুদামে সংরক্ষণ করা যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট হওয়ার জন্য আমার আমার সম্পত্তি আমাকে এনট্রাস্ট করতে হবে, যে কোনোভাবে আমি করি। আপনি চাঁপাইনবাবগঞ্জে একটা আম বাগান কিনলেন, আপনার বাড়ি হয়তো খুলনায়, আপনি ওখানে একজন কেয়ারটেকার নিয়ে করে দিয়ে আসলেন যে এই 1 বিঘার যে আম বাগানটা, এটা তুমি দেখাশোনা করবা, জুন মাসে যখন আম পাকবে 15-20 তারিখের মধ্যে আমাকে ফোন দেবা, আমি গিয়ে এটা বিক্রি করব। তারপরে আপনি ওয়েট করতে থাকলেন, 15-20 তারিখ গেল, জুন মাসে আম পাকার সিজন শেষ, তারপরেও ফোন দেখলেন, ফোন করেন, ফোন ধরেন না, ফোন বন্ধ। তারপরে একদিন আমি চাঁপাইনবাবগঞ্জের কানসাটের উদ্দেশ্যে রওনা দিলেন, কানসাটের উদ্দেশ্যে রওনা দিলেন। তো গিয়ে দেখলেন যে বাগানে আর আম নাই, খোঁজাখুঁজি করলেন আশেপাশে, এপাশে ওপাশে, সেই পিওনেরও আপনি পেলেন না, দেখা পেলেন না। তারপরে হয়তো সামা ওকে ম্যানেজ করলেন, কি ব্যাপার তুমি আমের টাকা দিলে না কেন, আর আম বিক্রি করলে আমাকে খোঁজ দিলে না কেন? তখন আপনি বুঝতে পারলেন যে আপনি হয়েছে, আপনার যে আম বিক্রি করার টাকাটা সে আত্মসাৎ করছে। আত্মসাৎ করছে। তাহলে এই যে আপনি তাকে বিশ্বাস করে এই বাগানের দায়িত্বটা অর্পণ করেছিলেন, বাগানের দায়িত্বটা অর্পণ করেছিলেন, কিন্তু সেটা আপনার ন্যস্ত বিশ্বাসের অপলাপ করছেন, ন্যস্ত বিশ্বাসটা অপলাপ করছেন। ন্যস্ত বিশ্বাসের অপলাপ করছেন। তাহলে এই যে আপনি প্রপার্টি তাকে হ্যান্ড ওভার করলেন, তাহলে এইটার আপনার বিশ্বাস ভঙ্গ করলো, আপনার আমানতটা খেয়ানত করলো। তাহলে এইখানে এই অফেন্সটা যে হলো, এইটা হলো আপনার ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। পরের অংশটুকু যদি আমরা লিখি এইখানে, তাহলে আরো আপনার ক্লিয়ার হবে। ডিসঅনেস্টলি, ডিসঅনেস্টলি, এই ডিসঅনেস্ট শব্দটাকে সেকশন 23 তে সংজ্ঞায়িত করা হয়েছে পিনাল কোডে। পিনাল কোডের যেখানে আমরা এই শব্দটা পাবো, সেখানে ওই সেকশন 23 যে এক্সপ্লেনেশন আছে সেই অর্থে আমাদেরকে এটা নিতে হবে। সেখানে কি বলা হয়েছে? ডিসঅনেস্টলি মানে অসৎ উদ্দেশ্যে অন্যকে ক্ষতিগ্রস্ত করে নিজে লাভবান হওয়া, অর্থাৎ রংফুল গেইন বা রংফুল লস যেটাকে বলে, যে ডিসঅনেস্ট হলো অসৎ উদ্দেশ্যে, অর্থাৎ অন্যের ক্ষতি করে আমি সামহাউ লাভবান হবো, সেই অর্থে এই শব্দটার ইউজ হবে ডিসঅনেস্টলি। তাহলে এই যে ডিসঅনেস্টলি কি করবে? সে মিস অ্যাপ্রোপ্রিয়েটস, আত্মসাৎ করবে, মিস অ্যাপ্রোপ্রিয়েট, ডিসঅনেস্টলি মিস অ্যাপ্রোপ্রিয়েটস, অর কনভার্টস, converts to his own use, নিজের কাজে লাগাবে।
নিজের কাজে লাগাবে। আপনার একজন বন্ধু খুব ভালো শেয়ার ব্যবসা ভালো বুঝে, আপনার কাছে টাকা আছে, শেয়ার ব্যবসা করতে চান কিন্তু আপনি ভালো বুঝেন না। এখন আপনি তাকে বললেন যে ঠিক আছে দোস্ত, তুমি তো ভালো বুঝো, তুমি আমার টাকাটা নাও, তুমি একটা শেয়ার ব্যবসা করো, যা লাভ হয় আমাকে কিছু দিয়ে তুমি নিও। তারপরে তিনি টাকাটা নিলেন, আপনার কাছে 10 লাখ টাকা নিলেন, নিয়ে তিনি আর শেয়ার ব্যবসা করলেন না, তিনি মনে করেন ইয়াবা ব্যবসায় টাকাটা লগ্নি করলেন। তাহলে অথবা তিনি ব্যবসাও করলেন না, নিজে একটা মনে করেন গাড়ি কিনলেন, কনভার্টস টু হিজ ওন ইউজ, তখন এই যে আপনার বিশ্বাস ভঙ্গ করলো সে, এইটা হবে আপনার ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট। তাহলে এই যে অপরাধজনক বিশ্বাসভঙ্গ হওয়ার জন্য কোনো না কোনোভাবে একটা প্রপার্টি লাগবে। তাহলে এই যে আমাদের চেক, যে চেকটা আমরা দেখতে পাই, এইটা কি আমাদের প্রপার্টি? চেক কি প্রপার্টি হতে পারে? এখন আমরা সেটা দেখব, চেকটা কি প্রপার্টি হতে পারে? এখন এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো। তাহলে চেক আপনারা সকলে জানেন এনআই অ্যাক্টের বিধান অনুযায়ী এটা কেবল একটা ইনস্ট্রুমেন্ট। আইনটার নাম হলো নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট। নেগোশিয়েট করা যায় যে ইনস্ট্রুমেন্ট, যা হস্তান্তর করা যায়, এই জন্য এটার নাম হলো নেগোশিয়েবল। সব ডকুমেন্টস আপনি নেগোশিয়েট করতে পারবেন না। আপনার হাতে একটা সেল ডিড আছে, এটা আপনি অন্যকে দিতে পারবেন না, অন্যকে নেগোশিয়েট করতে পারবেন না, এটা নিয়ে লেনদেন কিছু করতে পারবেন না। কিন্তু এটা যদি আপনার প্রমিসরি নোট হয়, এটা বিল অফ এক্সচেঞ্জ হয় অথবা চেক হয়, তাহলে এটা অন্যকে আপনি হস্তান্তর করতে পারবেন, এই নিয়ে ফর কনসিডারেশন একটা লেনদেন করতে পারবেন। তাহলে ইনস্ট্রুমেন্ট শব্দটাকে সংজ্ঞায়িত করা হয়েছে আন্ডার সেকশন 2 সাবসেকশন 14 অফ স্ট্যাম্প অ্যাক্ট। স্ট্যাম্প অ্যাক্ট কি লিখতেছে, ভুল লিখলাম, এত এইখানে সংজ্ঞায়িত করা হয়েছে। সেখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ইনস্ট্রুমেন্ট হলো আর ডকুমেন্ট, এটাকে একটা ডকুমেন্ট বলা হয়েছে। ডকুমেন্ট কি করে? দ্যাট পারপোজ টু ক্রিয়েট or abolish or extend any right, অর্থাৎ যে দলিল কোনো অধিকার সৃজন করে, অধিকারকে বিলুপ করে, অধিকারকে সীমিত করে, সেই ধরনের দলিলকে বলবো আমরা ইনস্ট্রুমেন্ট। সব দলিল কিন্তু ইনস্ট্রুমেন্ট না। সব দলিল ইনস্ট্রুমেন্ট না। যে কত ডিটেলসে আমরা যাচ্ছি না, আমরা যেহেতু এইদিকে আছি। তো এই যে সেকশন 2 সাবসেকশন 14 অফ স্ট্যাম্প অ্যাক্টের এই সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই চেকটা হলো একটা ইনস্ট্রুমেন্ট। কারণ এখানে আমি যদি কাউকে হস্তান্তর করি ফর কনসিডারেশন, তাহলে এটা কি করবে? তাতে তার অধিকার সৃজন করবে, অর্থাৎ এটা তিনি ব্যাংকে জমা দিয়ে সেই পরিমাণ টাকাটা তুলে নিতে পারবে। তাহলে চেক হলো একটা ইনস্ট্রুমেন্ট, এটা হাটে বাজারে কিনতে পাওয়া যায় না, এটা সংরক্ষণের মতো কোনো জিনিস না, এটা ব্যবহার করার কোনো মতো জিনিস না। দ্যাটস ওয়াই ইটস নট প্রপার্টি। তাহলে যদি প্রপার্টি না হয়, ইটস এন ইনস্ট্রুমেন্ট, তাহলে 406-এর যে মামলা আমরা সারা দেশে করতেছি আইনজীবীরা, এটা কোনোভাবেই এখানে কাভার করে না, কারণ এটা প্রপার্টি না, ইটস এন ইনস্ট্রুমেন্ট। ইটস এন ইনস্ট্রুমেন্ট। এখন আসেন 400, এটা আমি মুছে দিচ্ছি একটু, 420-এর দিকে যদি আমরা যাই, পেনাল কোড যদি আপনাদেরকে আমি পড়ানোর সুযোগ পেতাম তাহলে সেটা আরো খুবই বেটার হতো, কিন্তু সে সুযোগ আমার কাছে নাই। সেকশন 420, 420 এইখানে এটার অপরাধ কি আপনারা সকলে জানেন। এটা আপনাদের কাছে বলা মানে মামার কাছে মাসির গল্প করার মতো, আমি সেদিকে যাচ্ছি না। এর মূল যে যেখানে সংজ্ঞায়িত করা হয়েছে সেকশনটা, সে 415-তে আমি যাব, সেটা আপনাদের সঙ্গে একটু আমি আলোচনা করব। আপনারা সকলেই জানেন, তারপরও আমাদের ওয়ার্কশপের স্বার্থে একটু আলোচনা করতে হবে। এখানেও বলা হয়েছে হুওভার, 415 সেকশন 415 বলা হয়েছে হুওভার,
whoever being in any man, না না আমাদের whoever by deceiving any person তাহলে যদি কেউ কাউকে ঠগিয়ে by deceiving any person কিভাবে fraudulently or dishonestly অর্থাৎ অন্যকে ক্ষতিগ্রস্ত করে নিজে লাভবান হওয়ার জন্য dishonestly কি করবে সে dishonestly induces the person so deceived to deliver any property আর বেশি দিন লাগবে না আমাদের তাহলে এখানেও দেখা যাচ্ছে দেখেন বলা হচ্ছে whoever by deceiving any person অন্যকে প্রতারিত করিয়া কিভাবে প্রতারণা করবে fraudulently or dishonestly এই দুটো ওয়ার্ডের অনেক ব্যাখ্যা আছে এটা আপনি চুক্তি আইন অনুযায়ী চমৎকার দুইটা ব্যাখ্যা আছে যাই আমাদের অত সময় নেই ওইদিক যাচ্ছি না আমি এই যে জন্য বললাম যে পেনাল কোড যদি পড়ানোর সুযোগ থাকতো তাহলে আপনাদের এই ক্রিমিনাল লয়ার হিসেবে আপনাদের ডেপথটা আরো বাড়াইতে পারতাম আমি ইনডিউসেস দ্য পারসন এই শব্দটার দিকে একটু ভালো করে খেয়াল করেন আই লেট এমফাসাইজ অন দিস ওয়ার্ড ইনডিউস কি ইনডিউস করা প্রলুব্ধ করা তাকে প্ররোচিত করা কি করছে ইনডিউস করছে দ্য পারসন সু ডিসিভ ওই যে যাকে ঠগানো হয়েছে দ্য পারসন সু ডিসিভ তারপরে কি করছে টু ডেলিভার এনি প্রপার্টি সম্পত্তি হস্তান্তরের জন্য তাহলে প্রলোভন দেখাচ্ছে যে তুমি সৌদি আরব যেতে চাও সৌদি আরবে আমার ভালো ভিসা আছে প্রত্যেক মাসে 1 লাখ টাকা বেতন পাবা আসা যাওয়ার প্লেন ফেয়ার পাবা বছরে হয়তো একবার ছুটিও পাইতে পারো 15 দিন তোমার থাকা খাওয়ার খরচও কোম্পানি চালাবে তুমি যাবা নাকি আপনি by his sweet words induced to grab the visa যে না কি চমৎকার তো 1 লাখ টাকা বেতন পাবো আবার মাত্র 8 ঘন্টা কাজ থাকা খাওয়া ফ্রি ছুটিও পাবো সাপ্তাহিক ছুটি পাবো আবার বছরে একবার প্লেন ফেয়ার পাবো আসা যাওয়ার 15 দিন ছুটি পাবো এটা তো খুব অমূল্য জিনিস একটা এটা নিতেই হবে এই যে by some sweet words কি হলো আপনি আপনার মক্কেল ইনডিউসড হলো প্রলুব্ধ হলো প্ররোচিত হলো হয়ে কি করলো টু ডেলিভার এনি প্রপার্টি আর ঠিক আছে ভাই এই 15 লাখ টাকা আপনাকে দিয়ে দিলাম এই 10 লাখ টাকা আপনাকে দিয়ে দিলাম তাহলে এই যে প্রতারণার অপরাধ হয়ে গেলে দেয়ার মাস্ট বি ইনডিউসমেন্ট অন দ্য পার্ট অফ দ্য অ্যাকিউজড অন দ্য পার্ট অফ দ্য আসামি তা এই আসামি আপনার মক্কেলকে ইনডিউস করবে প্রলুব্ধ করবে বাই সুইট ওয়ার্ডস প্রলোভন দেখাবে এই আছে সেই আছে এরকম ভালো আছে অনেক কিছু দেখাবে এই ইনডিউসমেন্টটা লাগবে আর সেই ইনডিউসড হয়ে প্রতারিত ব্যক্তি কি করবে ডেলিভার এনি প্রপার্টি অর্থাৎ তার হাতে সম্পত্তি তুলে দেবে এখানেও ঠিক একইভাবে শব্দটা ইউজ করা হয়েছে প্রপার্টি এখানে শব্দটা ইউজ করা হয়েছে প্রপার্টি তাহলে দেখেন এখানে শব্দটা ইউজ করা হলো প্রপার্টি তাহলে আমরা 406 দেখতে পাচ্ছি শব্দটা প্রপার্টি তাহলে এই যে এখানে আমরা দুই জায়গায় শব্দটা দেখতে পাচ্ছি প্রপার্টি তাহলে আমরা কি লাগতেছে
এখানে 406 যখন আমি এলিগেশন আনবো এনে তাহলে আমি কি বলতেছি যে আমি বিশ্বাস করে একটা সম্পত্তি তার হাতে তুলে দিয়েছি। আবার 415 বললেন যে না, যখন আপনি 406 সঙ্গে 415 বা 420 লাগালেন, তখন আবার আপনি বলতেছেন না, সম্পত্তিটা আমি তুলে দেইনি, তিনি আমাকে ইনডিউস করছেন, আমাকে প্ররোচিত করছেন, আমি প্ররোচিত হয়ে তাকে দিয়েছি। তাহলে যখন আপনি 406 এবং 420 একসঙ্গে লাগাচ্ছেন, তার মানে আপনি কন্ট্রাডিকশন তৈরি করছেন, আপনি এক মুখে দুই কথা বলছেন। 406 এর কথা বলে আপনি বলতেছেন আপনি বিশ্বাস করে তার হাতে সম্পত্তি অর্পণ করছেন, আবার 420 বলে অন্য মুখে আপনি বলতেছেন না, আমাকে সে ভুল বুঝাইছিল, আমাকে সে প্রলুব্ধ করেছিল, তার মানে প্ররোচনায় প্ররোচিত হয়ে তার লোভে পড়ে আমি এই টাকাটা দিয়েছি। তাহলে হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? কোন বক্তব্যটা সঠিক? তিনি কি নিজেই দিয়েছেন, নাকি দেওয়ার জন্য তাকে প্রতারণা প্রলুব্ধ করা হয়েছে? হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? তাহলে এই যে সারা দেশে আইনজীবীরা আমরা এই ডাবল একমুখে দুই কথা বলতেছি, এবং ম্যাজিস্ট্রেট সাহেবরাও সেটা বিশ্বাস করতেছে। এবং এখানে শব্দটা ইউজ করা হচ্ছে দুই জায়গায়, 415 বলে আর 405 বলে, শব্দটা ইউজ করা হচ্ছে প্রপার্টি। তাহলে চেক কোনো প্রপার্টি না, চেক হলো একটা ইনস্ট্রুমেন্ট। তো যদি ইনস্ট্রুমেন্ট হয়, তাহলে চেক দিয়ে কিভাবে এই 406 আর 420 মামলা হওয়ার সুযোগ আছে? কারণ চেক আমরা কখন হ্যান্ড ওভার করতেছি? অন এ বিজনেস ট্রানজেকশন, বেশিরভাগ ক্ষেত্রে ফর পেমেন্ট। আর এখন এক্সট্রা লিগাল যে একটা ইউজ হচ্ছে আমাদের দেশে, সেটা হলো ফর সিকিউরিং এ ট্রানজেকশন, কোন একটা লেনদেনকে সিকিউর করার জন্য আমরা ইউজ করতে, হুইচ ইজ ইলিগাল, হুইচ ইজ কোয়াইট ইলিগাল। হাওয়ার কিন্তু আমাদের দেশের আইনজীবী সমাজ এই যে আইনের যে চুলসিটা বিশ্লেষণ, সেটার দিকে আমরা কেউ যেতে পারছি না, অথবা আমরা যারা বিচার সংশ্লিষ্ট আছি তারাও এর মানে খুব গভীরে যেতে পারছি না। তাহলে যখন আমরা চেক ডিজনার হলো, চেকের জন্য এই 406 অথবা 420 মোকদ্দমা কোনোভাবেই হওয়ার সুযোগ নেই। কারণ চেক কখনোই প্রপার্টি হিসাবে, এটা কোনো থিং হিসাবে, এটা কোনো গুডস হিসাবে, এটা কোনো মানে ইউজ করা যায় এমন কোনো জিনিস হিসেবে আমরা ব্যবহার করি না। ইটস এন পেপার ট্রানজেকশন, ইটস এন পেপার, ইটস এন ডকুমেন্ট, ইটস এন ইনস্ট্রুমেন্ট। এইটা এই ইনস্ট্রুমেন্টটা কি, আমরা একটা ব্যাংকের উপর এটা অঙ্কন করি, ড্র করি, এবং তাকে নির্দেশ দেই টু পে সার্টেন অ্যামাউন্ট অফ মানি টু দ্য পে। এই জিনিসটা দিয়ে, এবং এটা কখন করি আমরা? ফর পেমেন্ট। আমরা কোনো একটা ট্রানজেকশনের ক্ষেত্রে করি, ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে করি, বা পাওনা পরিশোধের জন্য আমরা করি। যেমন এই যে মামলাটা আমরা দেখলাম যে ধার নিয়েছে, ধার নেওয়ার টাকাটা শোধ করার জন্য তিনি চেকটা দিয়েছে। তাহলে এই ধারের অপরাধ তো কখনো 406 আসে না। ধার দিলেন আপনি, আপনি নিজের থেকে তাকে বিশ্বাস করে আমানত রাখতে দেন, আপনি আমেরিকা যাচ্ছেন, আমেরিকা যাওয়ার সময় আপনি যদি এখন তাহলে এই যে আমরা বলতেছি যে আমরা কর্জ দিচ্ছি, হাওলাত দিচ্ছি, মানে আমি বিশ্বাস করে তার উপর তো ন্যস্ত করতেছি না, আমি যে তাকে দিচ্ছি না যে এটা আপনি রাখেন। তাহলে যদি ধরেন মনে করেন আমি বিদেশ যাচ্ছি, আমার তখন টাকা আছে, কিছু 2 লাখ টাকা আছে, যে ভাই এটা দিলাম তোমার হাতে, এটা আমি এসে নেব, তুমি এটা রেখে দিও। এইটা হবে আপনার ইন্ট্রাস্টমেন্ট। কিন্তু আপনি ধার দিয়েছেন, এটা তো সিম্পল একটা সিভিল ট্রানজাকশন, এটা কখনো অপরাধ হিসেবে কোনো আইনে সংজ্ঞায়িত করা হয়নি। বাট আমাদের দেশে এইটাকে দিয়ে আমরা 406 420 মামলা চালাই দিচ্ছি। কিন্তু এটার যে সুন্দর ব্যাখ্যা আপনারা আইনজীবীরা তুলে ধরতে পারেন যে ইট হ্যাজ নট বিন ডিফাইন্ড অ্যাজ এন অফেন্স, দিস ট্রানজাকশন ইটস মেড এ সিভিল ট্রানজাকশন, নোহোয়ার ইন দ্য ল ইট হ্যাজ বিন ডিফাইন্ড অ্যাজ এন অফেন্স। তারপরে কেন আমার মক্কেলকে কাস্টডিতে নেওয়া হচ্ছে? আইনজীবীরা শুধুমাত্র 406টা লাগাচ্ছেন এই কারণে, টু মেক দ্য অফেন্স নন বেইলেবল, তাহলে 406 বা 420 কোনো
চেকের ক্ষেত্রে, স্পেশালি চেকের ক্ষেত্রে কখনোই হওয়ার কোনো সুযোগ নেই। এখন